আজকে কোনো আমি তুমি নয়, আজকে আমরা সব এক, কোনো আমি তুমি না। আজকে বাংলাদেশকে আমরা শেষ করব। বাপ বাপ হয়, বাপ এবার দেখাবে কুলাঙ্গার ছেলেকে, এবার রাস্তায় আনবে ওই কুলাঙ্গার। সিলেট সীমান্ত দিয়ে ভারতের হিন্দু মঞ্চের কয়েকশো নেতা কর্মী বাংলাদেশে প্রবেশের চেষ্টা, কেন প্রবেশ করতে দেওয়া হলো না? যদি প্রবেশ করতে দেওয়া হতো তাহলে সুন্নতে খতনাটা সেরে ফেলতো সিলেটের তরুণরা, পাশাপাশি ওই ডাবের দুটা বিচি ফাটিয়ে দিতেন সিলেটের তরুণরা। পাগলা তিতা মিঠা বোঝে না, পাগলারে জিলাপি দিও না। ঈদ মোবারক, ঈদ মোবারক, ঈদ মোবারক। কারণ গয়না গয়না 3টি ঈদ মোবারক হয়ে গেছে। দর্শক, চাঞ্চল্যকর তথ্য আর যুদ্ধের মাঠে রমরম অবস্থা আমাদের বীরদের। আর এই ঘটনায় শুধু যে 3জন ঈদ মোবারক হয়েছে তাও না, সিরিয়ালে আরো 4জন ঈদ মোবারকের মধ্যে আছে। আজ আপনাদের জন্য অনেক বিশাল একটা খুশির খবর কিংবা ব্রেকিং সংবাদ রয়েছে আমাদের হাতে। তাদের স্বপ্ন এখন আতঙ্কের রূপ নিয়েছে, তাদের স্বপ্নগুলো এখন মৃত্যুপুরীতে আশ্রয় পড়ছে, নতুন করে কবর রচিত হচ্ছে। ভারত রীতিমতো বেকায়দায় পড়েছে, তাদের টনক মরেছে এবং তারা বিপদ গুনছে যে কি হবে এর ফলাফল বা পরিণতিতে। সরকারকে বলছি, অনতি বিলম্বে ইন্ডিয়ান হাই কমিশনকে যদি এক্সপেল না করেন, 2-1 ডিপ্লোম্যাটকে এক্সপেল করেন, দেখান দ্যাট ইউ হ্যাভ গাটস, ডু নট বি ব্যাকবোনলেস। ইন্ডিয়াকে বুড়ো আঙ্গুল দেখাই দিয়েছে ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার, ইন্ডিয়াকে বুড়ো আঙ্গুল দেখাই দিয়েছে। তো সরকারের আমলে আমরা জানতে পারতাম যে সবসময় ভারত আমাদের দাদা এবং ভারত আমাদের ভাই। এই ভারতকে নিয়ে আমরা সবকিছুই পরিকল্পনা এবং স্বপ্ন দেখতে পারি। এই ভারতই এখন বাংলাদেশের সবচেয়ে বড় শত্রু। তাই যদি না হইতো, একের পর এক বিভিন্ন গণমাধ্যমে, ভারতীয় যে গণমাধ্যমগুলো আছে, তারা যে প্রচার করতেছে যে সমস্ত কথা, যে হিন্দু আর মুসলমান তারা কিন্তু দূরত্ব তৈরি করে ফেলতেছে। তারা বারবার করে বাংলাদেশে যে সংখ্যালঘুরা আছে তাদেরকে উপরে তারা থাকতে পারতেছে না, তারা রাখতে পারতেছে না, তারা এই দেশে থাকতে পারতেছে না, তাদেরকে মেরে ফেলানো হচ্ছে। অথচ কোনো মিডিয়া, কিন্তু অন্যান্য দেশের কোনো মিডিয়া এখন পর্যন্ত বলতে পারতেছে না। শুধুমাত্র ভারতের যে চুলকানি, সেই চুলকানির মলঙ্গালা কিছু চ্যানেল আছে, টিভি চ্যানেল, ইউটিউব চ্যানেল, সেই তারা এই মিডিয়াগুলো প্রচার করতেছে। এখানে আমাদের মুখ্যমন্ত্রী নরেন্দ্র মোদী, উনি কিন্তু কখনোই কিছু বলতেছে না। তার কারণ উনি চুপচাপ হয়ে ঘুমিয়ে আছে। কারণ আমাদের দিদি চলে গেছে দাদার কাছে। উনি এখন এই ভারত নিয়ে এবং বাংলাদেশ নিয়ে যে দুঃস্বপ্ন দেখে, মানে আসলে আমরা যে ভারত দিয়ে যে এতদিন বাংলাদেশের আল্লাহরা যে ভরসা করেছে এবং যে ব্যবসা প্রতিষ্ঠান করেছে, সবকিছুই আমরা ভারতের সাথে অনেক কিছুতে নির্ভরশীল করতাম এবং ভারত আমাদের পাশে থাকবে চিরদিন, এটাই ভাবতাম এবং বন্ধুর মতো আচরণ করত। কিন্তু সে ভারত সরকার এখন যে চুপচাপ হলো কিসের জন্য? শুধুমাত্র সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পতন হওয়ার পরে। এই দিকটাই তো আমরা হয়তো বুঝতে পারি নাই। তাহলে কি মুরব্বীদের কথা সত্য যে যখনই যেটা করুক তার স্বার্থে করত? তাহলে কি ভারত আমাদের বাংলাদেশকে নিয়ে সবসময় স্বার্থ হাসিল করত? এখন সেই স্বার্থের কোনো লোক নাই। একের পর এক গ্যাঞ্জাম এবং এমন কিছু মিডিয়াতে এমন কিছু কথা বলতেছে ভারতীয় গোয়েন্দা বিভাগের, সেই ভারতকেই এইবার বুঝিয়ে দিল বাংলাদেশের একজন বৌদ্ধ ভাই আমাদের মুসলিম সম্প্রদায় এবং মুসলিম জাতিকে নিয়ে যে কটূক্তি করেছিল, যে সমস্ত কথা সবসময় আগাগোড়া বলে আসতেছে ভারত বাংলাদেশ বিরোধী এবং যে সমস্ত দাঙ্গা হাঙ্গামা সৃষ্টি করার জন্য তারা বিভিন্ন গণমাধ্যমে উস্কানিমূলক যে কথাবার্তা বলতেছে, তারই চাক্ষুষ জবাব দিল এই ভাই। চলুন আমরা সেই গুরুত্বপূর্ণ ভিডিওটি দেখে আসি। ভিডিওতে যাওয়ার আগে ছোট্ট করে একটি রিকোয়েস্ট করব, দর্শক আপনি যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন, ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওগুলো লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। ট্রানজিট দেওয়ার জন্য নিহত হয়েছে, ট্রানজিট দেওয়ার জন্য নিহত হয়েছে, এইটা বাংলাদেশ, এখানে কারো দাবিদারি চলবে না। প্রিয় দর্শক, সিলেট সীমান্ত দিয়ে ভারতের হিন্দু মঞ্চের কয়েকশো নেতা কর্মী বাংলাদেশে প্রবেশের চেষ্টা, কেন প্রবেশ করতে দেওয়া হলো না? যদি প্রবেশ করতে দেওয়া হতো তাহলে সুন্নতে খতনাটা সেরে ফেলতো সিলেটের তরুণরা, পাশাপাশি ওই ডাবের দুটা বিচি ফাটিয়ে দিতেন সিলেটের তরুণরা, যেমনটা করেছিলেন বিচারপতি মানিকের বেলা। প্রিয় দর্শক, আমি তো অপেক্ষায় আছি, কেন ছেড়ে দেওয়া হলো না? কয়েকশো ভারতীয় উগ্রপন্থী বাংলাদেশে ঢুকবে আর সিলেটের তরুণ সমাজ বসে কি পান
খাবে সুপারি দিয়ে। তারা কি বসে থাকতো বাংলাদেশে ঢুকার পরে? কয়েকশো কেন, তোরা কয়েক হাজার ঢুকার পরে দেখ আমাদের পাবলিক তোদেরকে কি করে। এরপরে আমাদের বিজেপি, বিএসএফ, আমাদের সেনাবাহিনী, আমাদের অন্যান্য বাহিনী হলো পরের বিষয়। প্রথম বিষয় হলো আমাদের তরুণ সমাজ তোমাদেরকে কোনটা ফাটাইয়া ফেরত পাঠা, সেটা দেখার জন্য আমি অপেক্ষা করছি। প্রিয় দর্শক, আমি নিউজটা আপনাদের সামনে তুলে ধরছি মানব জমিন পত্রিকা থেকে। সিলেটের সুতারকান্দি স্থলবন্দরের ওপারে ভারতের আসাম রাজ্যের করিমগঞ্জ এলাকায় বাংলাদেশ অভিমুখে মার্চ করেছে হিন্দু ঐক্য মঞ্চের কয়েকশো নেতাকর্মী। এক পর্যায়ে তারা বাংলাদেশে প্রবেশের চেষ্টা চালায়। এ সময় ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী, বিএসএফ ও করিমগঞ্জ পুলিশের সদস্যরা কাঁটাতারের ব্যারিকেড দিয়ে তাদের বাধা দেয়। কেন তারা কাঁটাতারের বেড়া দিয়েছেন? তাদের নিজের দেশের পুলিশ আর নিজের দেশের বিএসএফ কাঁটাতারের বেড়া দিয়েছে ওরা যেন না আসতে পারে। এই সমস্ত নাটক আমাদেরকে দেখাতে হবে না, শিখাতে হবে না। আমাদের সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনী পরের বিষয়। শুধুমাত্র আমাদের যেই বর্ডার দিয়ে ঢুকবে ওই বর্ডারদের একটা কলেজ বা একটা বিশ্ববিদ্যালয়ের তরুণ সমাজ আমরা ছেড়ে দেব। একটা বিশ্ববিদ্যালয়, একটা কলেজের তরুণ সমাজ ছেড়ে দিলেই তাদের একেবারে বিচি ফাটিয়ে তারপরে ফেরত পাঠিয়ে দিবে। সারা জীবন পাইসি পাইসি বলে চিৎকার করবে। এই সারা জীবনের শিক্ষা বাংলাদেশের তরুণরা শিখিয়ে দিবে। আজকে বাংলাদেশের ঢাকা বিশ্ববিদ্যালয়ের তরুণদের হুঙ্কার আপনারা দেখেছেন, যেই তরুণরা হুঙ্কার দিয়েছে, কি কারণে দিয়েছে? আগরতলা আমাদের পতাকা ছিঁড়ে ফেলা হয়েছে, আগরতলা আমাদের উপ হাই কমিশনের অফিস ভাঙচুর করা হয়েছে। বাংলাদেশে ঢুকে তোমরা একটা কিছু করে দেখাও না। বাংলাদেশের তরুণ সমাজ বাংলাদেশের 2-1 কিলোমিটার ভিতরে ঢুকো, তারপরে ফেরত যেতে পারবে কি পারবে না সেটা বাংলাদেশের তরুণরা দেখিয়ে দিবে। বাংলাদেশের তরুণরা একেবারে গরুর মাংস খেয়ে এবং খাসির মাংস কুরবানি খেয়ে কিন্তু তাজা হয়ে বসে আছে তোমাদের জন্য, তোমাদের মতন বিড়াল পিটানের জন্য বাংলাদেশের তরুণ সমাজরা যথেষ্ট। তাই তোমরা যে কিছু লাফালাফি করছো তোমাদের ঘরেই করো, ঘর থেকে বের হলে খবর আছে বাংলাদেশের প্রবেশ করলে। তাই প্রিয় দর্শক, আজকের তরুণ সমাজদেরকে উদ্দেশ্য করে আমি বলতে চাই, আপনাদের অবদান বাংলার মানুষ ভুলবে না। আপনারা যে 24 সালে অবদান রেখেছেন, আজকে আবার ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভারতের ভিতরে বাংলাদেশের পতাকা ছিঁড়ে ফেলার প্রতিবাদ যে হয়েছে, সেই প্রতিবাদের জন্য আমি একটি সেলুট জানাচ্ছি আমাদের তরুণ সমাজকে। এবং তরুণ সমাজের পাশে আবাল বৃদ্ধ বনিতা নারী পুরুষ সকলে মিলে আমরা প্রতিহত করব। পাশের দেশ থেকে যদি কোনো ধরনের উস্কানি দিয়ে বাংলাদেশে কেউ প্রবেশ করে, একজন প্রবেশ করলে তাকে আর ফেরত দেওয়া হবে না বাংলার মাটি থেকে। মমতা বন্দ্যোপাধ্যায় আজকে একটা আজব প্রস্তাব করেছে, আপনারা জানেন, তাদের পার্লামেন্টে সেটি বলেছেন যে বাংলাদেশের যে পরিস্থিতি, সেই পরিস্থিতি নিয়ন্ত্রণে শান্তিরক্ষী বাহিনী পাঠানো হোক, জাতিসংঘের শান্তিরক্ষী বাহিনী পাঠানোর প্রস্তাব তিনি করেছেন। কি ভয়ঙ্কর ব্যাপার, কত অসম্মানজনক এটা মন্তব্য হতে পারে। হয়তো বিজেপির সঙ্গে পাল্লাপাল্লি দেওয়ার জন্য তিনি এটি বলেছেন, হয়তো বলতে পারেন যে দেখা যাচ্ছে যে বাংলাদেশের হিন্দুদের ইস্যু নিয়ে বক্তব্য রাখা মানে হচ্ছে বিজেপি সেখানে জনপ্রিয় হচ্ছে, যে না হিন্দুদেরকে একমাত্র প্রতিনিধিত্ব করে বিজেপি, সেখানে ভাগ বসাতে চাচ্ছে হয়তো মমতা। সেটা বলতে যে সে এমন একটা প্রস্তাব দিয়েছে যেটা একটা ভয়ঙ্কর, একটা দেশের মানে আভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ, চরম ভাবে হস্তক্ষেপ। যেমন চিন্ময় দাসকে নিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয় যে বিবৃতি দিয়েছিল সেটা যেমন হস্তক্ষেপ, এটা তো আরো চরম অবমাননা। এইরকম একটি ভারতে তো মানে আল্লাহ রহমতে সবসময় লেগে আছে এই যে গরু কাটা যাবে না বিভিন্ন রাজ্যে, তারপরে বিভিন্ন মুসলমানদেরকে নিগৃহীত করা, তারপরে হত্যা করা, এই ঘটনাগুলো, বাড়ি গুড়িয়ে দেওয়া, এইসব বিষয় নিয়ে যদি বাংলাদেশ এরকম প্রস্তাব করে তো এটা ভালো লাগবে? ভালো লাগবে না। সেখানে মমতা বন্দ্যোপাধ্যায় আজকে তার গা বাঁচাতে তিনি এমন একটি কথা বলেছেন যেটা পররাষ্ট্র উপদেষ্টা রীতিমতো হতবাক হয়েছেন। আজকে তিনি এটার ব্যাপারে প্রতিক্রিয়া দিয়েছেন। তিনি বলেছেন যে আমি মানে নিজে ছিলাম ভারতের কূটনীতিক দায়িত্বে, তখন আমি কাছ থেকে দেখেছি মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে, তার সঙ্গে কথা বলেছি। তো তিনি যে এইরকম একটি কথা বলতে পারলেন, মানে রীতিমতো তিনি হতভম্ব মেরেছেন এবং বলছেন যে আসলে এটা তার একটা নিজস্ব স্টাইলে তিনি বলেছেন। এটা যে ভারত সরকার এটা মিন করে বা তিনি নিজে মন থেকে মিন করে তা না, এটা তিনি বেশ চমৎকার ভাবে ব্যাখ্যা করেছেন। আমি একটু রিপোর্টটা পড়ি, তিনি যেভাবে বলেছেন আমি ঠিক সেইভাবেই দর্শক বলতে চাই যে বাংলাদেশের পরিস্থিতি কেন্দ্র করে শান্তিরক্ষী পাঠানো নিয়ে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি যে মন্তব্য করেছেন তা পশ্চিমবঙ্গের রাজনীতিতে তার অবস্থানের জন্য সহায়ক হবে না বলে মত প্রকাশ করেছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। মমতা ব্যানার্জির বক্তব্য নিয়ে সাংবাদিকরা পররাষ্ট্র উপদেষ্টার প্রতিক্রিয়া জানতে চাইলে তিনি বলেন, মমতা ব্যানার্জির বক্তব্যকে আমরা মমতা ব্যানার্জি ধরনের মন্তব্য হিসেবেই দেখতে চাই। মানে এটা তার স্টাইলের একটা বক্তব্য, এটাকে মানে কোনো গুরুত্বপূর্ণ বক্তব্য না, এটাকে মানে পাত্তা দিচ্ছে না মোট সরকার। কারণ উনি এই বক্তব্য কেন দিলেন এটা আমি বুঝতে পারছি না। কলকাতায় আমি দীর্ঘদিন ছিলাম, তার সঙ্গে আমি ব্যক্তিগতভাবে পরিচিত, আমি ব্যক্তিগতভাবে মনে করি এটা তার জন্য খুব সুষ্ঠু পদক্ষেপ না রাজনৈতিকভাবে। মানে এটা কিন্তু একটা বড় বিপদে পড়লো এই বক্তব্যের মধ্য দিয়ে। যারা বাংলাদেশে অসংখ্য মানুষ মানে পশ্চিমবঙ্গে আছেন যারা বাংলাদেশকে ভালোবাসে, তাদের জন্য কিন্তু নেতিবাচক হয়ে গেল। মমতা কিন্তু তাদেরকে একটা খোঁচানি দিল, এটা ভালো হবে না। যেখানে পশ্চিমবঙ্গের অনেক নেতা, এমপি, মন্ত্রী তারা কিন্তু বলছে যে ভারত বাড়াবাড়ি করছে, তাহলে সেই অবস্থানের বিপক্ষে তিনি বক্তব্য রাখলেন।
সেজন্যই বলছেন যে এটা তার রাজনীতির জন্য সুষ্ঠু হলো না, ভালো হলো না। রাজনৈতিক বিতর্ক সবসময় রাজনৈতিক দৃষ্টিকোণ থেকে দেখা উচিত। পশ্চিমবঙ্গের রাজনীতিতে তার অবস্থানের জন্য সহায়ক হবে না, এটা অবশ্য আমার মত। তিনি আবার ব্যাখ্যা দিয়ে বলছেন যে এটা আমার মত, এটা কোনো সরকারের মত না। সোমবার বিকেলে বাংলাদেশের বর্তমান পরিস্থিতি বিদেশি কূটনীতিকদের কাছে তুলে ধরেন পররাষ্ট্র উপদেষ্টা। এরপর সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় তিনি এই কথা বলছেন। যাই হোক, এটা তিনি বলছেন যে আসলে 5 তারিখের আগের আর পরের সরকারের সঙ্গে কিছু তফাৎ আছে, সেটার সঙ্গে অ্যাডজাস্ট করতে কেউ কিছু সময় নিতে পারে, অর্থাৎ ভারতের উদ্দেশ্যে বলছে, কিন্তু বাস্তবতাকে মেনে নিতে হবে, বাস্তবতা মেনে নিয়ে এই সম্পর্ক এগিয়ে নিতে হবে। আসলে জনগণের বিপক্ষে দাঁড়িয়ে অন্য একটা দেশ কোনো পদক্ষেপ নেবে, ব্যবস্থা নেবে, হ্যাঁ, তাতে হয়তো বাংলাদেশ ক্ষতিগ্রস্ত হতে পারে, বাংলাদেশের জনগণ দুর্ভোগের মধ্যে পড়তে পারে, কিন্তু বাংলাদেশের জনগণ মাথা নত করবে না এই ধরনের চাপের মুখে। বরং এই সমস্ত আচরণের মধ্য দিয়ে কিন্তু বাংলাদেশে অবস্থিত এখন যে সমস্ত রাজনৈতিক দল আছে তারা আরো সংগঠিত হবে, আরো ঐক্যবদ্ধ হবে, যেটা বিপদ হবে ওই ভারত এবং তার দোসর আওয়ামী লীগের জন্য। কে শুভেন্দু, এক কাজ করো, এই শোনো, তোমাদের ওইদিকে একটা সিনেমা বাড়ি ছিল, কি জানি নামটা, টয়লেট এক প্রেম কাহানি। এই বৌদিরা বনে জঙ্গলে লোটা নিয়ে হাঁটতে গিয়ে তারা কিন্তু নানান ধরনের ঝামেলায় পড়ে। জঙ্গলে গুইসাপ আছে, তারপরে দুষ্ট ছেলেরা আছে, তারপরে মদ্যপ কিছু মাতাল আছে। তো এরকম নানান সমস্যার কারণে তারা কিন্তু বাথরুম নিয়ে খুব আন্দোলন করেছে। আর তোমরা সেই দিল্লি মুম্বাই থেকে শুরু করে সব জায়গায় হেগে হেগে এমন অবস্থা করেছ, সেগুলোর কিন্তু নিরসন তোমরা চিন্তা করো, মানে এই ধরনের সলিউশন চিন্তা করো না, তাহলে কিন্তু সেই ঘু তোমাদেরকে নিজের হাতে ধরতে হবে। অনেকে আমার ভিডিওর প্রথম অংশের কথাটা বলছেন, এবারে সত্যি বলছি, তারা কিন্তু সত্যি বলছে যে কলকাতাতে যে আবর্জনা হয় একদিনে, সেটা বাংলাদেশে ঢুকিয়ে দিলে বা ছড়ে ফেললে কি হবে, ঢাকা পড়ে যাবে। এটা দেখেন কি পরিমাণ আনহাইজিনিক একটা ওয়ার্ড তিনি ইউজ করেছেন, তাও কে, বিজেপির নেতা শুভেন্দু। বাংলাদেশ ইস্যুতে বরাবরই পশ্চিমবঙ্গের সাধারণ হিন্দু মানুষদেরকে উস্কানোর চেষ্টা করছেন। দেখেন এই বিজেপি সরকার দীর্ঘদিন যাবৎ ক্ষমতায়, এখন এই আবর্জনা আসলে কোথা থেকে আসছে? বেসিক্যালি সেখানে আপনার রাষ্ট্রীয়ভাবে ময়লা আবর্জনার সুষ্ঠু কোনো পরিকল্পনা নিয়ে তাদের সরকার কাজ করে না। তারপর হচ্ছে টয়লেটের সংকট আছে বিভিন্ন জায়গায়, এখনো মানুষ খোলা জায়গায় বনে জঙ্গলে পায়খানা করে, তো সেই সব জায়গায় প্রতিনিয়ত আবর্জনা তৈরি হচ্ছে, আর এই আবর্জনা নিজেরা বিপাকে আছে। সরকারের উচিত যখন ঘরে ঘরে টয়লেট তৈরির জন্য জনগণকে উদ্বুদ্ধ করা অথবা সহযোগিতা করা, তা না করে নিজেরা দামি দামি বাথরুমে হাগলেও দেশের জনগণকে তারা কিন্তু জঙ্গলে যেতে বাধ্য করছে, আর সেখানে একটা হিউজ আবর্জনা তৈরি হচ্ছে। এখন এই আবর্জনা কোথায় ফেলবে? যার কারণে মাথা ভর্তি যাদের আবর্জনা, তো তার মাথা থেকে তার ভালো কিছু আসবে না। আশ্চর্য বিষয় হচ্ছে এই মুহূর্তে ভারত বাংলাদেশ ইস্যুটাকে ভারতের ক্ষমতাসীন দল বিজেপি যে পরিমাণ উস্কাচ্ছে, মিথ্যা ভুয়া তথ্য দিয়া তাদের টেলিভিশনে দেখাইয়া যখন এটা ফাইনাল একটা অবস্থানে আসলো, এখন কি পরিকল্পনা নিছে? বাংলাদেশের সীমান্তবর্তী